লাঙ্গল চাষ করেন, সে কিন্তু লাঙ্গল নিয়ে হাঁটে এবং তার লাইন বাই লাইন যেতে হয়। যারা লাঙ্গলের চাষ দেখছেন, তাহলে যিনি মাটি কাটে তার সাথে একটু একটু বেশি চিন্তা করে না সে। এবং গরু যেহেতু সে হলো মানুষ, সে তো গরু না, গরু তো আর মানুষ না, তাকে চালাইতে হলে একটু এক্সট্রা বুদ্ধি লাগে। বোধ করি তার মজুরিটা আর একটু বেশি। এবং যিনি এই জমিতে কি ফসল ফললে ভালো হবে, যিনি সোজা কথা ওই অফিসার টাইপের, যারা ওই যে এগ্রিকালচার অফিসার, তারা মাটি টেস্ট করে, মাটি টেস্ট করে এখানে পাট ভালো হবে না তরমুজ ভালো হবে, এরকম একটা আইডিয়া। তার চিন্তা ভাবনাটা, তার জ্ঞান কি আর একটু বেশি? সে কি আর একটু বেশি মূল্য পায়? পায়। আচ্ছা, তাহলে সে কি ব্যবহার করছে? সে দুইটা হাত তো ব্যবহার করছেই, পাও ব্যবহার করছে, ব্রেনও ব্যবহার করছে। আমি কি বুঝাতে পারছি কিনা? আচ্ছা, ওই যে বীজটা এক সময় আমাদের দেশে বীজ ছিল হলো এইভাবে ছিটিয়ে বোনানো হইতো ধান, সেটা আপনারা দেখছেন কিনা অনেকে, হয়তো কয়েকজনে দেখছেন, আমরা দেখছি। তো যেখানে গিয়ে ধান করে, যেখানে গিয়ে বীজ করে, পরে করুক, না বলে না করে। তখন আমাদের দক্ষিণ অঞ্চলে 1 বিঘা জমিতে 10 মণ ধান হইলে ওই কৃষকের দেখতে যেত, ওরে বাবা রে বাবা, 10 মণ ধান ফলাই ফেলেছে, 5 মণ হইলে মোটামুটি। আর এখন 1 বিঘা জমিতে যদি 70 মণ 100 মণ হয়, আচ্ছা, তাহলে ওই বিজ্ঞানী এই যে ধানের, এই যে আপনাদের গাজীপুরেই মনে হয় ইরির অফিস, ওই বিজ্ঞানীর দাম কি আর একটু বেশি? আচ্ছা, তাহলে সে তো হাতও ব্যবহার করে, পাও ব্যবহার করে, ব্রেনও ব্যবহার করে, আর একটা জিনিস ব্যবহার করে, মনন। মনন, মন, চিন্তাশীলতা। এই জন্যই বলা হয়েছে যে কোরআন সবাই পড়ছে, মানে পড়ে অনেকে কিন্তু বুঝতে পারে না। আমি অনেক ব্যাখ্যা দিয়েছিলাম, ব্যাখ্যায় যাবো না। আমার কাছে ভালো লাগছে একটা জিনিস, জ্ঞান থাকতে হবে আর ওইটা নিয়ে একটা আলাদা চিন্তা ভাবনা করতে হবে, ভাবতে হবে, গবেষণা করতে হবে। কিন্তু আমরা যখন এখান থেকে কোনো একটা মিটিং আমরা করি, এরপরে মনে হয় মিটিংও শেষ, আমাদের চিন্তা ভাবনা শেষ। এর উদাহরণ আমি এখানে একটা দেবো, আমি সুইলা লবণ লাগাই দেবো, কেমন হবে? সুইলে যদি লবণ লাগাই দেওয়া হয়, এখানেই তো আছে, সেই আসামি কিন্তু এখানেই আছে, তাহলে কেমন হবে? একটু কেমন হয়ে গেল না? মনে থাকবে, মনে রাখাই দিছে তারা। আচ্ছা, যারে বলতেছি মনে মনে এটাই হইতেছে। আচ্ছা, তো এনিওয়ে, তো থিঙ্ক আউটসাইড দি বক্স হচ্ছে কোনটা? যে লাইফ ইন্স্যুরেন্স সাধারণ মানুষ চাকরি করতে পারে না। লাইফ ইন্স্যুরেন্স যারা চাকরি করে তারা সাধারণ মানুষ থেকে একটু প্লাস, একটু প্লাস হলে হয় না, অনেক প্লাস। কারণ তার চিন্তা চেতনা ভাবনা চিন্তা ওই বক্সের মধ্যে থাকে না, বক্সের বাইরে থাকে। এবং যারা এই চিন্তা ভাবনা করতে পারে বা করছে তারাই কিন্তু আজকে সফল। আর যারা এগুলো করতে পারে না, ওই গতানুগতিক একইভাবে চলছে, তারা ভালো করেও আর ভালো আগাইতে পারে না। তো এই জিনিসটাই নিয়ে আমি কথা বলে আমি জনকলেন দিয়ে আসছি। তো সেটা হলো এই যে এইখানে আপনাকে উদাহরণ দিয়ে, আজকে যদি আপনি আসছেন, কোথেকে আসছেন? ভালুকা। ভালুকা এখান থেকে কত দূর? 100। আচ্ছা, এটাই মনে হয় সর্বোচ্চ দূরত্ব হতে পারে। আচ্ছা, আপনি আসছেন ঠিক 10টায়, তাহলে আপনি যদি আসতে পারেন তাহলে এখানে আমাদের সকলেরই 10টায় আসা উচিত ছিল। মানে উদাহরণ আর বেশি দরকার, তাহলে আমরা যদি 2 ঘন্টা আগে, মোর লেস দ্যান 1 ঘন্টা আগে যদি শুরু করতে পারতাম, তাহলে 1 ঘন্টা আমরা সবাই মিলে আরো আলোচনা করতে পারতাম। মিটিং শুরু হয় এমন সময়, এই আরাম শুরু হয়ে যায়, ক্ষুধা লেগে যায়, তখন তাই করতে করতে আপনার আসা যাওয়া আসা, আর অ্যাটেনশন ক্ষুধা লাগলে তো তখন আর কিছু ভালো লাগে না। তো এই কথাটা কিন্তু আগের মিটিংও বলে গেছিলাম, কিন্তু ওখানে বসে বসে বারবার বন্ধুরা তারা দিচ্ছিলাম, লাভ হতো দেখে আরেকটু আসো, আরেকটু আসো, আরেকটু আসো, আস্তে আস্তে তো 12:30। তো এই দিকটাতে আপনারা কেন নজর
না, জীবনটা একটা জুয়া। এখানে কি বেশি দেখার দরকার নাই, আমার বন্ধুরা একাতে ওরা দেখলেই তো হয় যে এই ভদ্রলোক কোথায় আজকে আছে। শুরু করার পর সে আর কোথায় গেছে? একদিনের জন্য গেছে, এক সেকেন্ডের জন্য গেছে। তাহলে সে যদি এত ভালো থাকতে পারে, তাহলে আমাদের সময় কিন্তু এই ফোন ছিল না। আমরা কিন্তু আমি যখন শরীরপুরে টেলিফোন মানে আমার যাইতে গেলে আলমগীরকে পাইতে গেলে আমাকে গিয়ে শরীরপুর যাইতে হইতো, গিয়ে শুনতাম তো ঢাকা আসছে। আমি গেছি তারে খুঁজতে, সে অলরেডি ঢাকা আসছে। আপনি চিন্তা করতে পারেন? আমি গেছি ঢাকাতে, সে ক্যান ইউ ইমাজিন? আর এখন আপনি ইচ্ছা করলে এখন টেলিফোন দিতে পারেন। ওই সময় আমরা কত খাটনি করে এক একটা সংগঠন দাঁড় করেছি। এটা যদি আপনাদের এই সময় আইনা দেওয়া হয়, আপনারা সবাই চলে যাবেন, দরকার নেই বাবা। এখন আমরা এই ঘর থেকে ওই ঘরে টেলিফোন করি কিনা? যাই হোক, তো সেই সময়ে আমি ঢুকে আমার বন্ধুকে দেখছি যে সে অনেক সংগঠন তৈরি করে ফেলছে। আমি দেখে দেখে কিন্তু তাদের ইনকাম দেখে জোনার খান সাহেব, উনি, ফারুক ভাই, তারপরে সুলতান মহিউদ্দিন ভূঁইয়া, এরকম অনেকে। তা আমি একদম শুরু করছিলাম অন্য একটা জায়গাতে। আর শুরুটা বলতে সেটা স্টুডেন্ট লাইফের সময় মহিউদ্দিন নামে এক ভদ্রলোক ঈদের আগে, রোজার ঈদের আগে একটা ব্রিফ কেস, না এইটাই লাগবে আমার, ব্রিফ কেস তো নাই, এই ব্রিফ কেস নাই, এইটাই ব্রিফ কেস ধরে নেন আর কি। তো আমি ওইখানে বসা, মহিউদ্দিন সাহেব সিনিয়র মানুষ, এই পাশে বসা। সে ব্রিফ কেসের উপরে পাট খুলে দেখি যে তাই নেড়ে করতেছে অনেক। আমি এটা জিজ্ঞেস করি বলেন, কিন্তু অত গুরুত্ব দিয়ে বলেন। অনেকক্ষণ আমার লাগছে বিরক্তি। আমি বলি, কি মহিউদ্দিন ভাই, কি করতেছেন আপনি ব্রিফ কেসটা কইলা? হ্যাঁ, তো একটা পর্যায়ে সে ব্রিফ কেসটা আটকাইয়া বলে যে দেখতে চান? হ্যাঁ। আমি বললাম না, আগে বলেন। বলে দরকার আপনি দেখেন, দেখি বোঝেন। সে ব্রিফকেসটা যখন এইভাবে দুই পাশে যে টাস করে উপর দিকে উঠে গেল, উঠে গিয়ে ঠিক মানে সেই চলচ্চিত্রের ভিলেনদের মতন ব্রিফকেস ঘুরে দেয় না, এরকম ঠিক এইরকম ঘুরে দিল। দেখি কি টোটাল ব্রিফকেসটা ভরা টাকা, এবং টাকাগুলো 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, এবং সব কটা নতুন নোট, সব একটা পুরনো। আমি বলি, বিষয়টা কি? টাকা তো বুঝলাম, কিন্তু এই সাইজের এইভাবে কেন? বা এই টাকা সব সালামি। আমি তখন ফাইনাল ইয়ারের ছাত্র, তখন 2000 টাকা হইলে আমি সাথে যেতে পারতাম ওই স্যার। এবং 2000 টাকার জন্য আমি কোনো অফিসে গিয়ে বলছি যে আপনাদের চা নাম লোক লাগে না? তো তা লাগে, তা আমি আপনার কাছে চা এনে দেবো। লিফট নাই 6 তলা, তো আমি চা এনে খাওয়াবো, আমার 2000 টাকা অন্তত দেন। তারপর ওর কাছে না, আমার লোক আছে। তা আমি সেই মানুষ, এতগুলো টাকা দেখে আমার একটু কেমন যেন লাগতেছে। তাই বললাম যে ভাই, টাকা তো বুঝলাম, আগে বলেন যে এইভাবে কেন? আবার সালামি কি? তখন আমি সালাম বুঝি, কিন্তু সালামি শব্দটা কিন্তু এভাবে বুঝতাম না। তা বলতেছে যে সামনে ঈদ না? বলে হ্যাঁ, ওর বাড়ি বরিশাল। তো বাড়ি গেলে পরে ওই যে পোলা মানে সালাম দেয়, তো এই জন্য এই 2 টাকার নোট, একটু বড়রা দিলে 5 টাকার নোট, এইরকম সাইজ করা আছে। তো 500 টাকা, তখনকার সময় 500 টাকা কিন্তু মেলা টাকা, 90 টাকা। আর বুঝেন না, ওই শালি ঠালি আছে না, এ বাবা 500 টাকা না দিলে হয় না। এই জন্য 500 টাকার গুলো তো আলাদা হয়ে গেছে। তাই আমি বললাম যে তা তো বুঝলাম, তাই সব টাকায় কি আপনার সালাম দিতে প্রায় লেগে যাবে। মনোবুদ্ধি দিতে প্রায় লেগে যাবে। আর বললাম তাহলে আপনার বাজার, আপনার জামা কাপড়, কাজগুলো তো করে ফেলছি, কত টাকা? প্রায় 47,000 টাকা করছি। তারপর আপনার হাত খরচ আছে না? হ্যাঁ, তা তো আছে। এত কি এত টাকা ইনকাম করে ফেলছে? তখন আপনি এই সাথে কত দিন? আমি এই যে শুক্রে 8 দিন।
কি আপনি এত কাজ করতেছেন? আপনি তো এখানে আসেন না। একসাথে কলা বেচা আর একসাথে দই বেচা তো করা যায় না। ঠিক আছে আপনি তো সিনিয়র মানুষ, এখন কি দেখতেছেন? এখন যদি এখানে থাকেন এখানে থাকেন, আর না থাকলে নাই। তা তো আপনার আমার দিলেন তাও লিখেন। আমার এই হইল লাইফ ইন্স্যুরেন্সের যে আয় হয়, আমার মনে হইলো উত্তরিত চাকরি বাকরি সব শেষ। তখন কিন্তু আমি বাংলাদেশ ব্যাংকে একটা চাকরি নিয়েছিলাম মুদ্রাক্ষরী পোস্ট আন্ডারগ্রাউন্ডে। 6-7 মাস ওইটা মাঝে মাঝে করি, মা বাবা অনেক চেষ্টা চরিত্র করে, পয়সা ছাড়া চাকরিতে কিন্তু আমার হয়েছে। তো ওই দিন রাতে গিয়ে মাহবুবে আমি এই ওটাকে কি বলে মেসে থাকতাম এবং এক সিট শেয়ার করতাম। সেও ভালো কর্মকর্তা, বাট আমাকে সে পছন্দ করতে বিধায় আমাকে পয়সা ছাড়া চাকরিতে এসে দিচ্ছে, মানে পয়সা লাগে না। আমি বললাম যে আমি আমার টোন চেঞ্জ হয়ে গেছে। টোন বোঝেন? মানে এর আগে মাহবুবের একটু অন্যরকম, একটু গুরুত্ব, অন্যরকম শ্রদ্ধা, আপনার শ্রদ্ধা আছে কিন্তু টোনটা একটু চেঞ্জ করে নিলাম, সাউন্ড চেঞ্জ। দেখি কি তখন আমি বললাম যে মাহবুবে আমার একটা প্রশ্ন আছে আমার কাছে। তো এরকম ট্যাং ট্যাং করে কথা বলতেছিল না, কয়েকটা প্রশ্ন আছে। না তাও তো হচ্ছে না, সকালের তপন আর এখনকার তপন বিষয়টা। আমি বললাম না, আমি তো একটা প্রশ্ন আপনাকে করতে পারি না। হ্যাঁ তা করতে পারবো, কিন্তু তোমার ভিতরে যেন কেমন একটা হুড়ু হুড়ু ভাব। আমি বললাম আপনি ধরছেন কিভাবে? তখন এইটা যদি না দেখতে পারি তা তোমার সাথে বেশি কিছু কেন? হ্যাঁ এরবারই বরিশাল। আর আমি বললাম না প্রশ্ন বেশি না, ধরেন আমার এই চাকরিটা, এরপর আমি বিএ পাস করলাম, এমএ পাস করলাম, আমি এখানে চাকরি করলাম, কিন্তু ক্যালকুলেশন করে হিসাব করে বলে আনতে দেখি যে আমি চাকরি শেষে আমার বেতন কত হবে আর আমি চাকরি শেষে কয় টাকা পাইতে পারি। তো উনি বললো যে তুমি আমার কালকের দিনটা সময় দাও। মানে অফিসে গেল, অফিসে গিয়া মোটামুটি ক্যালকুলেশন আছে, বললো যে তুমি 33,000 টাকা পাইতে পারো লাস্ট বেতন, সব কিছু মিলাইয়া। আর এককালীন ওই 15-16 লাখ টাকা পাইতে পারো। আমি আজকেরকার হিসাবে বলতেছি, এরপরে একটু 19-20 হইতেই পারে। আমি মহাবীরকে বললাম ধরেন আপনার চাকরি, আমি চাকরি করবো না। তো সে আমাকে দিচ্ছে, আমার বন্ধুও বলতে পারে না বা গরম হয়ে বলতে পারে না, আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে। তুমি কি পাগল হয়েছ? আমি বলছি হ্যাঁ মহাবীর আমি একটু পাগল হয়েছি মনে হয়। বলে কিরকম? তখন আমি এই কথাটা বললাম, তুমি এসে গাধা গাধা, ও কোন জায়গায় টাকা না কি টাকায় না তোমার দেখাইছে, তুমি এটা পাগল হয়েছে। ইন্স্যুরেন্স এত সস্তা, মানুষের পকেট থেকে টাকা না। উনি আমারে উল্টে রিভার্স করাই দিল। আমি চিন্তা করলাম কথা তো সত্যি দিতে পারে, ও তো আমার ওর দলে নেওয়ার জন্য কত কিছু করে। আমি ওকে আর কিছু বললাম না। আমি বেশ 5-7 দিন গেলাম। ঈদের পরে দেখি যে জিজ্ঞেস শুনতেছি বুঝতেছি যে না সত্যি সত্যি সে এরকম ইনকাম করতেছে এবং মাসে তার 1-1.5 লাখ টাকা ইনকাম হয়। সেই সময় খুব ভালো সেল করছে। তখন একদিন মাহবুবে নিয়ে আমি নিজে তারা চা খাওয়ার অফার দিয়ে তার রেস্টুরেন্টে নিয়ে আমি ওই আমলে আমার টিউশনি কষ্টে 200 টাকা খরচ করলাম। যা যা খাইতে চাই খাওয়াইলাম, আমার যা যা প্রশ্ন উত্তর দিলাম, মানে প্রশ্ন করলাম সে উত্তর দিল। তারপরে সে সত্যি তুমি যদি সত্যি কাজ করো তাহলে তুমি পলিসি বিক্রি করে খুব একটা আগাইতে পারবা না। আবার আগাইতে পারো সেটা তোমার কপাল, যদি লেগে যায়। আমি ইতিমধ্যে কিছুটা সামনে নেওয়া বুঝে গেছি। এরপরে বললো যে এইভাবে সাংগঠনিকভাবে তুমি আগাও, তুমি একা, কিন্তু তোমার সাথে 100 জন যদি কাজ করে তাহলে তুমি 100 জনের কাছ থেকে তুমি বেনিফিট পাবা। এইভাবে যত করে যাবা তত তুমি আগাবে। আমি শুরু করেই তারপরে পরীক্ষা দিলাম, এইটা দিয়ে গ্যাপ হয়ে গেল। এরপরেও কিন্তু আমি বিশ্বাস করলাম 50-50 হইতেও পারে না হইতে পারে। আমার সাবজেক্টটা ছিল আবার ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্সের ওই সময়ের এগুলো আকিমের কাছে মুখস্থ বলবে যে স্যার একই বারবার দেয়।
তো তখন আমার কাছে যেটা মনে হইত যে আমি তো এই পৃথিবীর বাদশা, রাজা না। মানে ইংলিশ এবং ম্যাথমেটিক্সের ছেলেরা যে কোনো জায়গায় গিয়েই ফিট হয়ে যাবে, এবং আমরা অন্য সাবজেক্টের পড়াশোনায় পাত্তা দিতাম না, এই গুতা গাতা দিয়ে সরতে বলতাম, আমরা সরেও যেতে পারি। এরকম একটা ভাব এই বডিতে ছিল। কিন্তু যখন পাস করার পরে সার্টিফিকেট নিয়ে আবেদন করা শুরু করলাম, এখানে চাকরি নাই, ওখানে চাকরি নাই, ওখানে ওইটা নাই, ওখানে ওইটা নাই, ওইখানে পয়সা লাগে, ওইখানে কাকা লাগে, ওইখানে মামা লাগে, ওইখানে শাশি লাগে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 2টা বছর ঘোরাঘুরির পরে শেষে কাকতালীয় ভাবে, সেটা বলছি না, ফিরোজ সাহেব আমার বন্ধু চেনে, বলবো নাকি? শুনবেন? দরকার আছে, দরকার আছে। ফিরোজ তখন ওই স্টুডেন্টকালীন সময়ে আমরা, ও তখন থেকেই আমার প্রত্যেক দিন, আমি আর ও ওয়াসিম নামে একটা বন্ধু, আমরা একসাথে থাকতাম, প্রত্যেক দিন বলতো যে তখন বাবু চলেন না একদিন একটু গিয়ে আমার স্যারের সাথে দেখা দিয়ে আসে। তখন হাত ধরতো, এবার রাখেন তুমি পেশা বেরেন না, মানে মানে বিশাল মতো লাগতো। 2টা বছর যে যাচ্ছে, মানে দিন যখন যায়, যখন বিকালবেলা ঘেমে ঘেমে যখন আসি, তখন আস্তে আস্তে আমার ফুটবলের বাতাস প্রত্যেকদিনই বলে, ধীরে ধীরে মনে হয় আমি একটু দুর্বল হই। তারপর ওই যে আগে এরকম করছি, একদিন নিয়ে গেল আমির হোসেন পাটোয়ারি সাহেব। তা আমির হোসেন পাটোয়ারি সাহেব তো সে হচ্ছেন, সে প্রায় 2 ঘন্টা আমাকে অফার দিতে 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 লক্ষপতি কোটিপতি বানাই ফেলেছি। তো আমি, আপনারা আবার খাইছেন না, আবার কষ্ট নিয়েন না, আমি আমার বন্ধু আসেন 2টা বালিশে শুতে পারার, 2 বালিশটা কিনে আমরা যে সব সেই যোগ্যতা ছিল, আমরা একটা বালিশ একটু লম্বা করে বানাইলাম, যাতে 2 জনেই মাথা দিয়া শুইতে পারে। ঘামে ভিজে গেলে যদি ছাদে দেই, ওটা বৃষ্টিতে ভিজে যায়, তখন তো আমরা বাসায় থাকি না, তখন ওই দিন আমরা বালিশ ছাড়াই ঘুমাই। তখন আমি রোশন পাটোয়ারি হিসাবে বললাম, আমাকে এখানে বালিশ দেখেন? বলে না, বালিশ করি, বালিশ তো ভিজে গেছে, এই জন্য আবার ছাদে দিচ্ছি শুকাইতে, তা আজকে তো বালিশ ছাড়া ঘুমাবো। আপনি আমার লক্ষ কোটি 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 টাকা স্বপ্ন দেখান, আমরা গাড়ি করি, কিছুই বুঝি না, ম্যাথমেটিক্সের স্টুডেন্ট যোগ বিয়োগ তো বুঝি। তখন বাবু যোগ বিয়োগ সবাই বোঝে, কিন্তু যোগ বিয়োগ সবাই পারে না। আপনার কাজ করার দরকার নাই, মানে কথায় কথা দিচ্ছে, উত্তর দিচ্ছে, মনে হয়েছে যে কোনো কাগজ যদি বাক্সের মধ্যে ঢুকিয়ে দিতে পারি তাহলে মানে কাজ হবে। আমি কি বুঝাতে পারছি? এরপরে সত্যি সত্যি মুরব্বী মানুষ আমার এইভাবে হাতটা ধরল। এখন মুরব্বী তো এক মাপে বসি, তখন ধরে বলতেছে 1 কাপ চা আমার অফিসে। সেই অফারে তখন কিন্তু আজকে তখন, তাহলে এটা কি অফার না? আমার কথা বোঝেন না? তাহলে আপনার নামটা কি? বসে বলেন, বসে বলেন। আনসারুল হক। আপনাকে অফার করছে কে? আচ্ছা, তাহলে উনি আপনাকে অফার করছে। এইভাবে প্রত্যেকে কারো না কারো অফার এখানে আমরা আসছি। কি আপনারা বোঝেন না আমার কথা? তাহলে অফার ছাড়া কি কিছু আছে? অফার ছাড়া কিছু আছে কিনা বলেন? আপনার সাথে জিজ্ঞাসা করেন, অবশ্যই কেউ না কেউ তাকে অফার করছে। জুলেখাকে জিজ্ঞাসা করেন, অফার করছে। তাহলে আমরা এখানে সমস্ত অফারের সৃষ্টি, আমার কথা বোঝা যায় কিনা? তাহলে আমরা এই কথাটা সামনে আনি না কেন? আমার জিনিসটা আমি যে জিনিসে তৈরি সেই জিনিসটাকে আমি হাইলাইট করি না কেন? এইটা যদি করতাম তাহলে আপনারা এখানে 110 জন কর্মকর্তা, এইখানে তো আমি যত চেষ্টা পরশুদিন থেকে চেষ্টা করতেছিলাম যে এই পরিবেশে মিটিং আমি করবো না। এমনিতেই কিছুটা শারীরিক ইয়া আছে,
একটু ঠান্ডা হলে ভালো হয়। বন্ধুরে বললাম, বন্ধুকে না সাফাই সাফাই করে গেলাম। পরে রাজাক সাহেবরে ধরলাম, জওয়ান সাহেবরে ধরলাম, কয় স্যার 1 মাস আগে লাগে আবেদন করা কোন একটা জায়গা পাইতে আমারে শিখায় জওয়ান সাহেব। আমার সাথে আপনি যাবেন, আধা ঘন্টার মধ্যে জায়গা ঠিক করে দেবো আমি নরসিংদী চিনি না। যাই হোক, পরবর্তীতে আপনারা একটা কাজ করবেন, আমার বন্ধুকে বলছি যে এরকম কোনো মিটিং হলে আপনারা একটা ভালো পরিবেশে করবেন, তাহলে কি হবে আপনাদের মনোযোগটাও ভালো জায়গায় থাকবে। তো যাই হোক, তো সেই অফারটা কি? সেই অফারটা হচ্ছে থিংস আউটসাইড দি বক্স। আমরা সবাই পলিসি বিক্রি করি, কোনো অসুবিধা নেই। এখন পলিসি আপনি বিক্রি করবেন, আমি কিন্তু আপনাদের ভিন্ন কোনো রাস্তায় নেব না। আপনারা এখান থেকে শুরু করে একেবারে ওখান থেকে ঘুরে একেবারে এই পর্যন্ত সবাই যে যা করেন আপনারা তা করেন। প্লিজ আবার বলবেন না যে উনি আবার একটা ভিন্ন রাস্তায় রয়ে গেছে। আপনারা যা করেন, আমার কথাটাকে শুনেন কিন্তু মনোযোগ দিয়ে, আপনারা যা করেন তা করতে থাকুন। অর্থ কি? মানে আপনারা যে বুদ্ধিতে যে জ্ঞানে কাজ করেন তা আপনারা করেন, আমি এখানে কোনো বাধা নাই, আপনাদের মতো আপনারা করেন। কিন্তু আপনারা কি কেক দেখছেন? কেক বলেন কি কেক দেখি নাই, কেক তো খাইও। কিন্তু খেয়াল করে দেখবেন কেকের উপরে একটা লাল মতন একটা করমচা বা একটা লাল টাইপের একটা ছোট্ট একটা মিষ্টি সামথিং দেয়, বা ইংরেজিতে বলে এটাকে, ইংরেজ দেশে ওরা দেয় চেরি, এবং ওরা নাম দেয় চেরি অফ দি টপ। চেরি অফ দি টপ। কেক বানায় হলো কি দিয়া সেটা তো আমরা জানি, কিন্তু চেরিটা কিন্তু গাছের ফল, বা ওটা কিন্তু একটু মিষ্টিও হয়। ওটা দেয় সৌন্দর্যের জন্য হোক, বা পোলা মানে কাকার সাথে সাথে ওইটি আগে খায়, দেখবেন নাকি? চেরি অফ দি টপটা কি? আপনারা যেভাবে কেক বানান, যেভাবে খান, আমার এখানে কোনো আপত্তি নেই। জাস্ট আমি ওই কেকের উপরে যেমন ছোট্ট একটা চেরি দেয়, আমি ওই ছোট্ট একটা যোগ চিহ্ন দিয়া এক্সট্রা একটা কাজ করতে বলবো। যদি আপনারা এটা রাখেন তাহলে আমি কথা আগাবো, নাহলে আগাবো না। এটা আগে হাত ধরছে কিন্তু জাকারিয়া রয়বার্স নাকি? তাহলে ওনার সামনে তো ওনার সুইলা লবণ লাগাই দিলে আবার ওনার বাইরে যাবে, সমস্যা নাই স্যার। উনি আগে হাত তুলছে না? আচ্ছা, পরে আসি। এখন সত্যি এইখানে অফিসার কয়জন? একটু হাত তোলা দেখি। ও এই ইউনিট ম্যানেজার কয়জন? আচ্ছা, এই জন্য একটু দাঁড়ানি। জনের মধ্যে এই কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন ইউনিট ম্যানেজার। আচ্ছা, যাই হোক, 1 2 3 4 5 6 7 জন। আচ্ছা, এই 7 জন কি আমার কথাটা বুঝতে পারছেন? আপনারা যা করেন না, আমি বুঝতে পারিনি ম্যাডাম, বুঝতে পারছি। আপনারা যেভাবে কাজ করেন, যেভাবে কেক বানান, মানে লেয়ারের উপর লেয়ার দেন, তারপর এটা দেন, তারপর ওটা দেন, তারপর অনেক কিছু দেন, দিয়ে একটা কেক বানান। আপনি আপনার বুদ্ধিতে পলিসি বিক্রি করেন, সংগঠন করেন, যেভাবে যে করেন আপনাদের নিজস্ব বুদ্ধিবৃত্তি সব ঠিক রাখেন। শুধু আমি ওই চেরির মতন একটা জিনিস আপনাকে অল্প, যেটা ওই কেকের তুলনায় ওর ওজন কতটুকু, তবে একটু হলেও তো ওজন আছে, ওই কাজটুকু করতে বলবো। আপনারা পার্সোনালি আমাকে কমিটমেন্ট করবেন, যদি করেন তাহলে আমি কথাটা বলবো, নাহলে আমি দিকে যাবই না। এই কথাটা রাখবেন। আবার বলবেন না তো স্যার কি কইছিলেন মনে নাই। আপনার সিনিয়র কে? মোর সিনিয়র কে? আপনার সংগঠন প্রধান কে? আচ্ছা, আপনার দায়িত্ব মানে জীবন মরণ এটা তো দেখে আসলাম, মরেও যেতে পারি, কিন্তু যদি এটা করতে পারেন আপনি জওয়ান সাহেব, কাউকে জমা খরচ দিয়ে কোনোদিন লাইফ ইন্স্যুরেন্সে আপনার কাউকে বলা লাগবে না।
কিছু না পারলে কম হলে তো এখন তো জমা খরচ দিতে হয়, কিন্তু আমি যদি সব পারি তাহলে আমার কি জমা খরচ দেওয়া লাগে? যার ব্যবসা বেশি তাকে বেতনের জন্য কবে টেলিফোন করা লাগে? অটোমেটিকলি দেখবেন প্রথম আলো ওরা মাঝে মধ্যে ত্রাণ দেয়, তা ত্রাণ দিয়ে হয়তো 50 কেজি বা 30 কেজির একটা বস্তা বয়স্ক মহিলারা পুরুষরা নিতে পারে না, তারপরে একটু মিষ্টি হাসি দেয়। ওই বস্তাটা আনতে তার সারাদিন রোদ্রে পড়তে হয়েছে, দেন দেন দেন, তারপরে নিয়ে আনতে হয়েছে। আর যদি ওর ঘরে এরকম 1000 বস্তা থাকতো তাহলে কি সে কেউ কাছে যাইতো? জমা খরচ দেওয়া লাগতো? যদি জওয়ান সাহেব আমার কথা বোঝেন, আপনার সংগঠনে যে কজন এরকম আছে, ঠিক আপনি যদি এই জবাবদিহিটা আদায় করতে পারেন, তাহলে আপনি কাউকে জমা খরচ দিয়ে কাজ করা লাগবে না। দেখবেন কি সমস্ত কিছু ওপেন হয়ে গেছে, সমস্ত কিছু ওপেন হয়ে গেছে, যেখানে ধরবেন সেইটাই ওপেন। এই কাজটা করতে সিম্পল একটা কাজ, পারবেন? আমি এখন বলছি না, বলতেছি পরে। পারবেন? আচ্ছা, আপনি পারবেন? বুঝে বলেন কিন্তু। আপনি পারবেন? আপনি পারবেন তো? আচ্ছা, তা আপনাদের সিনিয়র কে, টপ সিনিয়র কে? স্যার আপনি কথাটা শুনছেন তো? আচ্ছা, আপনার সিনিয়র কে? মমতাজ তো ভিন্ন ডিউটিতে ব্যস্ত। আচ্ছা আচ্ছা, তো যার যার সিনিয়র শুনছেন তো? আচ্ছা বসেন। বিএম কয়জন দাঁড়ান? 37 7জন আছে, আল্লাহ বাঁচাইছে, 8জন পাইছি। 37-এর 8জন পাইছি। আমার কথা কি বুঝতে পারছেন? একটু স্যার আপনার আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যেভাবে সবাই, এই যে ম্যাডাম, আপনারা যেভাবে করেন, আপনার স্যারেরা আপনাদেরকে যেভাবে চালান, হেড অফিস থেকে যেভাবে চালান, চলেন। আমি আমার এখানে কোনো ইনস্ট্রাকশন নাই, শুধু ওই একটা চেরি একটু ওজন, ওই 2.5 পাউন্ডের 3 পাউন্ডের 5 পাউন্ডের একটা কেকের উপরে এই হালকা গ্রামও না একটা চেরি দেয়, এবং এটা কিন্তু একটু মিষ্টি, এটা টেস্ট হবে, দেখতেও সুন্দর লাগে। তো এই কাজটুকু কি করতে পারবেন? কথা দিয়ে কথা বদলাপ করা কিন্তু খুব অন্যায়। জুলেখা পারবেন? আচ্ছা, আপনি আসছেন, আমি এতেই খুশি, আমার জন্য দোয়া করেন। আচ্ছা অবশ্যই। ম্যাডাম আমার কথা কি বুঝতে পারছেন? পিছনের দুইজন কথা সত্যি বুঝতে পারছেন কি না? হ্যাঁ, সত্যি বলছেন? সত্যি বলছেন? ওকে, থ্যাংক ইউ। বসেন। এজিএম কয়জন? 9 জন। এজিএম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কি জন নাম স্যার আপনার? নুরে আলম। আজকে আপনাকে ধন্যবাদ, আজকে আর দৌড়দৌড়ি করেন নাই, আর একদিন 10 বার দৌড়িয়েছিল। আচ্ছা, মনে আছে আমার। আচ্ছা, তো আপনারা তো আশা করি আমার কথা বলছেন, অবশ্যই বলছেন আশা করি। ওকে, আচ্ছা, এরপরে জিএম মহোদয় দিলেন, আপনারা অবশ্যই বলছেন ঠিক। এখন আপনারা যদি এই জায়গাটাতে দায়িত্ব পালন করেন, কেমন আজকে থেকে, তাহলে আমার যে কাজটুকু, সেই কাজটুকুর জন্য কিন্তু কোনো ক্লোজিং, কোনো বিয়ে, কোনো বার্থডে, কোনো কিছুতেই কিন্তু সমস্যা হওয়ার কথা না। ইভেন কি ক্লোজিং এর দিনও এই কাজটা করা যায়, এতই হালকা একটা কাজ। আমি কি বলবো? বলবো? হয়তো বুঝতে পারছেন, জ্ঞানী লোকেরা বোঝে যায় যে আমি কি বলবো। সিম্পল কাজ, এটা আপনারাও করেন, আমিও করি, কিন্তু আপনাদের আবার একটু মনে করাই দেওয়া এক্সট্রা পাবে। এত কথা রং লাগাইয়া বলার অর্থটা নেই। রং লাগানো কথা যখন আসছে তখন একটু কথা বলি। আমার বোনের আবার কিছু মনে করেন না, আমারও একটা বোন আছে। তো সাধারণত বোনেরা একটু সাজে, এটা পৃথিবীর সমস্ত দেশেই একটা বিজ্ঞাপন দেখলাম যে সাজা মেয়েদের অধিকার, বিজ্ঞাপন একটা প্রোডাক্টের। আচ্ছা, কেন সাজে? সোজা বাংলা এটাকে যদি আমরা রং বলি, রং লাগাই আমরা। আগে যাত্রা গানে যখন হইতো তখন রং লাগাইতো, যেটা আমিও লাগাইছি একসময়, আমিও কিন্তু কিছু অভিনয় করছিলাম। রং লাগাইলে কি হয়? তাকে চেনা যায় না। রং লাগাইলে তাকে
চেনা যায় না। তো এই যে রং, এই রঙের একটা উদাহরণ দিয়ে যাবে, একটা বাস্তব উদাহরণ। এই উদাহরণটা আমি ওই ডিএটারে দিছিলাম, ওই যেটা ছিল মহিউদ্দিন নামে, কেমন চেন? তা মহিউদ্দিনটা আমি জিজ্ঞাসা করলাম, চিনি আমি ওরে, কিন্তু নাম যে মহিউদ্দিন আমি কোনোদিন আলাপ করিনি। আমি অন্য সংগঠনের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে কখনই নামও জিজ্ঞেস করি না। আমি কিন্তু এখনো আপনাদের উনি এই যে আমি কিন্তু নামগুলাই ফেলাই এখনো, চেহারা আলাদা কিন্তু নামগুলাই ফেলাই কিন্তু না, সেটাই। মানে আমার বন্ধু প্রায় আপনাদের কোনো একটা কথা বলতে গেলে আপনাদের দুই চারজনের উদাহরণ তার মুখ থেকে আসবেই। সেদিনও মনে হয় একটা উদাহরণ দিচ্ছে। আচ্ছা, এনিওয়ে, তো আমি যখন শুরু করি তখন লিফটে উত্তরায়ণ ভবনে লিফটে আমরা উঠতেছিলাম 16 তলায়। তো উঠতে মোটামুটি সময় লাগে 16 তলা। তো আমার সাথে নুরুজ্জামান ও চেনে, আমার বন্ধু চেনে, আর হলো নুরুজ্জামান আর আলফাস, এই দুজন আলফা, এই দুজন সাথে কাছে সবসময় থাকতো। তো মহিউদ্দিন ছেলেরা আমাদের পাশে, ওই আমরা 4 জনই, আর লিফটে কেউ নাই। তো ওরা আমাকে বারবার প্রশ্ন করতেছে যে স্যার মেয়াদ শেষে কত পাওয়া যাবে? তো সাফাত আহমেদ চৌধুরী স্যার একটা কথা বলছিল, ডেল্টা লাইব্রেরির লোকেরা মিথ্যা কথা বলে না। এই কথাটা কিন্তু আমরা একটা প্রচলিত আমরা মেনেও আসছি। তখন ওই সময় বোনাস অনুযায়ী আমি বলছি যে এত পাওয়া যাবে। তো এই কথা বললে তো স্যার পলিসি বিক্রি হয় না। তা আমি বললাম, না, এর বেশি তো আমরা দিতে পারি না। তো যা সত্যি তাই তো বলবেন। এই কথা বলতে বলতে লিফট তো জায়গার মতন আসছে, আসার পরে নেমে গেছে, নেমে যাওয়ার পরে ওই একটু ফাঁকা জায়গা, তারপরে তো ঢুকবো। তো ঢোকা দিলে পরে ওই মহিউদ্দিন আমার হাতে ধরছে। না না, প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে কিন্তু আলফাস আর নুরুজ্জামান। ও হইল শুনছে, ও সম্ভবত আলিপুর থেকে আসছে। তো আমার হাতটা নিয়ে ধরছে, একটু নর্মাল ভাবে না, একটু অড ভাবে, মানে ধোকা দিয়েছে। হঠাৎ করে পিছন থেকে হাত ধরে টান দিয়ে বলছে যে একটু কথা শুনেন। তো আমি ফিরছি। তা আমি তো আর লক্ষ্য করিনি যে কোন কিছু একটা ধরছে, ওরা লড়াই করছে। ওরা বলে এইভাবে হাত ধরে এই বইটা মোটামুটি ওরা একটু রিয়ালিটি তো যারা রাখেন তো কেন পিছনে বুঝে নেবে। তো ওরা আমার বললো যে আপনি কি ইন্স্যুরেন্সে চাকরি করেন? তখন ওই নুরুজ্জামান ধরাই একটু ইয়া টাইপের আপনার, কার সাথে কথা জানো, আরে কত টাকার ব্যবসা করছে, মানে তখন ব্যবসায় মূল্যায়ন হয় একে যায়। তা আমি আচ্ছা রাখেন না, কি বলেন? তা আপনি কিছু বলবেন? যেহেতু অফিস, এখানে তো ওইসব কোনো করা যায়, যে অনুমতি দিলে একটা কথা বলতাম। আচ্ছা বলেন, আপনি কি ইন্স্যুরেন্সে চাকরি করেন? এখন কাজ খারাপ হয় না? আমি বলি, আপনার কি কোনো সন্দেহ আছে? আপনাকে তো আমি কয়েকবার দেখছি, আমারও দেখছেন। তা বলে যে আপনাকেও দেখছি, আমাকেও দেখছেন, আপনার এই জুনিয়রদেরও দেখছি, কিন্তু আমার মনে হয় না যে আপনি ইন্স্যুরেন্সে চাকরি করেন। তো এই ওরা একটু আবার ভাই আমি দেখি না, কি বলেন? তাহলে কেন আপনার এটা মনে হয়? কারণ আপনার উচিত হইল আপনার বাপের গিয়ে কম 2টা গরু কিনে দিতে, ওইটা দিয়া হাল চাষ করে। তাহলে ধান বললে ধান পাবেন, পাট বললে পাট পাবেন। ইন্স্যুরেন্স আপনার কম না। আমি প্রথম গেলাম যে কারণটা আমার জুনিয়রদের সামনে মোটামুটি অপদস্থ মতন এই ওরা হাত ধরানো শুরু করে। স্যার এখন তার সহ্য করা যায় না। আমি বললাম, আসলে কি হয়েছে আমি একটু বুঝেই বলবেন? স্যার এতক্ষণ নাটক করছি। এই বললো যে স্যার এতক্ষণ নাটক করছি, এখন আসল কথা বলি। এই পৃথিবীতে রং না লাগাইলে কিছু চলে না। আপনারা এই বাট্টু ঠিক বলবো না, খাটো একজন লোক বাটা কোম্পানিতে চাকরি করতো, কাদের আব্দুল কাদের অভিনয় করতো, বেশ নাম করছে, মারা গেছে বলতো। সে একটা বীজের বিজ্ঞাপন দিয়েছিল, তাদের একটা রাজকীয় চেয়ারের উপর বসাইয়া বাঁশ বাইন্দা এই পাশে 2 জন, এই পাশে 2 জন, এই পাশে 2 জন, তারপরে
ভালো বীজে ভালো ফসল এইভাবে বলতেছিল যে এইভাবে তেমনি বললো হয় কে নর্মাল ভাবে কইলে তো মানুষ বোঝে না, এই জন্য তো সং ধরছি রং লাগাইছি। তাই বললাম তো বুঝলাম, তাহলে আমি কোন জায়গায় রং লাগাম, কি মিশা কথা কইছি? তখন মহিউদ্দিন সাহেব বললো যে না মাইনুদ্দিন সাহেব, মহিউদ্দিন মনে হয়, বলে স্যার আপনারা তো আমি মিশা কথা বলতে পারি নাই, আপনি খালি একটু রং লাগাবেন। বলে কিরকম? যে আপনার ধর্মে যাদের স্বামী থাকে না তারা কি করে? সাদা শাড়ি পরে। ওই শাড়িটা যদি লাল রঙের সুবানো হয় তাহলে তো লাল হয়ে গেল, শাড়ি তো শাড়িই গেল। দেখতে কেমন লাগে স্যার? তো তো আপনি দিলেন, একটু রং লাগান না। আপনার কথা আপনি ঠিকই রাখেন, কিন্তু রং লাগাইয়া কথা কর বলেন। এই যে আমি একটু রং লাগাইলাম, এই যে এইভাবে একটু বাঁকা হইলাম, একটু এই যে হাতটা দিয়ে এইভাবে করলাম, এই আর যদি বলতো আমি একটু রং লাগাই, তাহলে ডবল তো ঠিক আছে? একটু তো লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করতে গেলে ওই যে বলছিলাম একটা এক্সট্রা অর্ডিনারি জ্ঞান লাগবে, সাধারণ পাবলিক থেকে একটু আলাদা হইতে হবে। সেইখানে প্রত্যেকটা মানুষ থেকে কিন্তু আলাদা। সেল বলেন, নিয়োগ বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, ব্যবসা কি সবাই করতে পারে? এক্সট্রা অর্ডিনারি ছাড়া কিন্তু ব্যবসা করতে পারে না। তো এই কথা যখন আসি তখন কিভাবে রং লাগাইতে হয় তার একটা বাস্তব উদাহরণ দেই, আপনার হয়তো সেলের টেকনিকটাও কিছুটা এই একটা উদাহরণ দ্বারা বুঝতে পারবেন। বলছি কিনা আমি জানি না, বলতে পারি হয়তো এখানে। আমার এক বন্ধু আছে আমার ফ্ল্যাটে, এই বন্ধু তো 15 বছর, ঘুমায়েন না স্যার। তো খুব কঠিন বন্ধুত্ব, মানে আমার যখন দুর্ঘটনা ঘটে সে আমার সাথে 3 রাত আমাকে পাহারা আছে না ঘুমাইয়ে। আমি কিন্তু কাউকে পাইনি, কিন্তু আমার এই বন্ধু এবং তার ওয়াইফ। তো যাই হোক, তো প্রথম আমরা ছাদে হাঁটি, তো ও আবার ইন্স্যুরেন্স পছন্দ করে, কালার ইন্স্যুরেন্সের ভোর এন্ট্রি হলো একটা কারণে যে ওই কোন একটা আলী কথাটা পলিসি করছিল, তার এলাকার এক ভাই ওই টাকা পয়সা নিয়ে নয়সা নাকি যেন করছে, যেন তার মনে হয়েছে ইন্স্যুরেন্সের সব মানুষই মনে হয় একই করো। কিন্তু আমি প্রথম 2-3 বছর তার সাথে জাস্ট ইন্স্যুরেন্সের পজিটিভ দিক, ইন্স্যুরেন্স কত টাকার ব্যবসা হয়েছে, মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে এটা দিতাম ওটা দিতাম ইত্যাদি ডেটা লেখে পুরস্কার পেয়েছে, এগুলো খালি দিতাম আর ক্যালেন্ডার দিতাম, ডেটা লেখে মগ দিতাম, যত পুরস্কার আছে আমি সব করে সাপ্লাই দিতাম প্রতি বছর দিতে। আমি তো বলেছি এগুলো দেন কেন? হারে কোন করে দেবো না, আমাদের এমনি তো কোম্পানি দেয় বিতরণের জন্য, তো আশেপাশে যেগুলো এগুলো দিই। এইভাবে করতে প্রায় আজ থেকে 5-6 বছর আগে চিন্তা করলাম খালি বন্ধুত্ব দিয়ে কি হয়? কথা বলেন, খালি বন্ধুত্বতে হয়? বন্ধুত্বতে যদি কিছু রিটার্ন না আসে, সেই বন্ধুত্বের একটা উসিলা তো লাগবে। তো চিন্তা করলাম ওর নাম শাওন। তো শাওন আমাকে কতটুকু বিশ্বাস করে এটা আমি আগে একটু টেস্ট করি। তো কি ছাড়তে গিয়ে আমি একটু অভিনয় করলাম যে মন খারাপ করে হাঁটতেছি। মন খারাপ কেন? কইলাম দোস্ত একটু হঠাৎ করে টাকা দরকার পড়ছে, এই জন্য একটু মনটা হঠাৎ কাল গিয়ে লাগবে টাকাটা, কিন্তু আমার সোর্স আস্তে 4-5 লেগে যাবে। কথা আমিও শেষ করছি, সেও শেষ করছে, মানে ও বাড়ায় নাই কথা, আমিও বাড়াই নাই। খাইটে গোসল করে যেই খেতে বসে দেখে যে ছেলেরে দিয়ে আমি যা বলছি ওই টাকাটা 3 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম যে মর্যাদা, এই টাকা দিয়ে কি করবো? আমার বউকে বললাম যে এই প্যাকেটটা রাইখা দাও, আমি চাই আবার দিই, ঠিক আছে? তো আসলে আমি এটা কয়েকদিন পরে টোটালি গেছি ভুলে, কারণ আমার তো আর এটা মনে নেই। প্রায় 3 মাস পরে, অ্যারাউন্ড 3 মাস পরে ওই ছাদে, আমরা প্রায় ছাদে হাঁটি রাতে, এখন কিভাবে কথাটা তুলবে বুঝতে পারছি। তখন হঠাৎ করে বলে যে এই তোমার একটা সমস্যা ছিল, ওটা কি নেসছে? আমি কিসের সমস্যা বলে? কেন? ওই যে তুমি টাকার একটা সমস্যা বলছো।
সারা ভূতের টাকা পাওয়া বহুত আছে কিন্তু আমি আরে দোস্ত ও তো তা পরে দিনই সমস্যাটা মিটে গেছে এই জন্য তোমার কি তোমার মনে মনে খসখস করতেছে আমি টাকা দিয়ে আমি বোকার মতো ওই যে প্যাকেট দিচ্ছে ওই প্যাকেটটা দিয়ে আমার ছেলের দিয়া ওর ছেলে আর আমার ছেলে একসাথে পড়ে বন্ধুত্বটা এই জন্যই বেশি হয়েছে হ্যাঁ ওটাকে দিন তাহলে আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর বউ জামাই একসাথে আইসে হবিষ্টিক টাকা দিচ্ছে কাজে লাগাইছে ওই ছেলে খেলে বাউরাইয়া গোপালগঞ্জের গোপালি পাঠাইতো আমি বললাম কি হয়েছে দোস্ত কথা বলি আমার কিনে ওই মহিলা ওই যে বস্তা পেরা বান্ধব দেখিয়ে থাকতে দেয় হ্যাঁ বউ যে পুতুল আমাকে বড় ভাইয়ের মতন জ্ঞান করে এই পুতুলও দেখি আমার দিকে মানে রক্ত গরম করে বলে হ্যাঁ মানুষ পরীক্ষা করতে বসছে এই কথা আমার মনে হয়েছে স্যার ভুল যা করছি এখন কি চিন্তা করলাম পাওয়া যায় বন্ধুত্ব কোন পাওয়া যায় তার অসুবিধা নেই ও বুঝতে পারছে খবরদার আমার থেকে 3 ফুট না হলে থেকে বাইরে একদম শেষ করে বলো আমি এরপরে বলতেছি যে হাত ধরে বললাম যে আসলে একটু খামাই দেওয়া যায় আমার ভয় লাগতেছে কিন্তু এখন তো আপনি বুঝতেছেন না আমরা কিন্তু ওই লেগে গিয়েছি আমি ওটাতে আরো বাঘের যাচ্ছে তা আমি তখন মহিলা মানুষ তো আমি বললাম যে একটু থামান না রে ভাই আমার ভয় লাগতেছে আমি কিন্তু ভয় পাই রিয়েলি ভয় লাগতেছে আমার বাড়ি বুঝে দিয়ে বসে তারপরে আমার গিয়ে নিয়ে এসে সামনের হাত ধরছে সামন ভাই ভুল তো মানুষেরই হয় একটু ক্ষমা করে দেওয়া যায় না কোনো ক্ষমা নাই আপনি থাকতে পারবেন ও থাকতে পারবে না বেরো বেরো আমার দরজাটা নিয়ে আমি সেই বাইরে সাথেই গেলাম যা হয় প্রায় 2 ঘন্টা সাথে বসে রেখেছি 2 ঘন্টা পরে শেষে ঘন্টা সাথে তাই এইভাবে মানুষকে পরীক্ষা করো একটু বিশ্বাস করো তোমার পরীক্ষা পরদিন আমার মিটে গেছে কোশ্চেন নেই মনে তো তোমার টাকা ব্যবহার আসলে তো মিথ্যা কথা বলতে গেলে একটা মিথ্যা কথা রাখতে 10টা মিথ্যা কথা বলা লাগে তো যাই হোক পরে আবার কষ্ট যাওয়ার পরে আবার ইজি সব ঠিকঠাক এই বছর অনেক পরে চিন্তা করলাম যে না ও তো আমার বিশ্বাস করে দেখি না কি করতে পারে হ্যাঁ তখন চিন্তা করি যদি অফার দেই খেয়াল করেন কিন্তু অফার যদি বলে দোস্ত এখন না পরে না নাও করবে না আমার অর্থাৎ না করার যোগ্যতা ও নাই সম্পূর্ণটা আমরা এই জায়গায় নিয়ে আসছি তারপরেও তো যদি বলে পরে এই পরে যে কবে হবে তা তো আমি জানি না বন্ধু তো বারবার বলা যাবে না তো এমন একটা চিন্তা করলাম যে এমন কথা বলবো যাতে ও হ্যাঁ বলতে না পারে নাও বলতে না পারে পরে তো দূরে আমি কি বুঝাতে পারি উকিল একজন তার আসামিরে জিজ্ঞাসা করছে আপনি কি আপনার বউরে আগের মতো মারেন হ্যাঁ বা না যাই বলুক সাক্ষী যাবে না আপনি কি আপনার বউকে আগের মতোই মারেন যে না তবেও মারেন আর যদি বলে হ্যাঁ আমি এই বুদ্ধিটা বের করলাম আমি কি বুঝাতে পারছি আপনাদের কিন্তু কিভাবে যে শুরু করি বুদ্ধি এইটা আনি হেঁটা মেলে না বুদ্ধি ওইটা আনি হেঁটা মেলে না এই করতে করতে ক্লোজিং প্রায় আর 1 সপ্তাহ আছে তা চিন্তা করি আজকে অফিস থেকে নেই ওই প্রথম টেলিফোনটা দেবো গেল একদিন আস্তে 6 দিন অন্তত 3 দিন তো লাগে মেডিকেল করাইবে তারপরে আর আছে 5 দিন ওদিনও পারলাম না কি বলতে না কি বলি হয় না না হয় ঠিক 4th দিন চিন্তা আরে সব দিন তো পাওয়াই গেল না ক্লোজিং করাইতে পারবো না যদি বাই চান্স টাকা না দেয় এখন না দিল আমি করাই দিলাম টাকা পরে দেবে তো ক্লোজিংয়ের সময় তার সুযোগ গাড়িতে উঠেই চিন্তা করলাম না আল্লাহর একটু স্মরণ করিয়া মোবাইলের 2টা সুমাসানে দিয়া চিন্তা করলাম এই ঘন্টা ধরে প্রত্যেকটা মানুষের কিছু একটা অভ্যাস থাকে কিন্তু এক এক রকম ওর অভ্যাসটা টেলিফোনটা ধরে যায় হ্যাঁ কি খবর দোস্ত তা আমি যেহেতু এই কথাটাই বলে তাহলে আমি তো শুরু করতে পারি
রিং দেওয়ার সাথে সাথেই কোনো আমরা কিন্তু কোনো সালাম বিনিময় মানে কোনো একটা এক্সট্রা হ্যালো হ্যালো কিছু নাই মানে সালাম করে কি খবর যেই কথা বলছে হঠাৎ করে আমার মাথায় একটা জিনিস কোনো প্ল্যান নাই কিন্তু প্ল্যান ছাড়া খুব আপনারা অনুধাবন করেন ভাইবের জিনিসটা আমার দোস্ত খবর তো একটা আছে একদম চপর খবর কি 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 আরে ডেল্টা লাইফ একটা কাজ করছে না তার কোনো একটা মেসেজ দিছে এই কিছুক্ষণ আগে বলে কিরকম চমৎকার ফ্যান্টাস্টিক বলে কি করো না তাড়াতাড়ি আগ্রহটা বেড়ে গেছে আমি বললাম যে তখন আমার ছেলে ট্রেনে পড়ে যে স্কুল পড়ুয়া বাচ্চাদের একটা এক্সট্রা প্ল্যান দিছে খুব লাভজনক খুব এবং এই প্ল্যান মাত্র আমরা সারা বাংলাদেশে মাত্র 100টা বিক্রি করতে পারবো এর বেশি না এবং আমি সিনিয়র কর্মকর্তা হিসাবে 3টা ভাগে পেয়েছি কয়টা ভাগে পেয়েছি 3টা একটা আমার ছেলেরে একটা আমার ছেলের বুকিং দিয়েছি একটা আমার ভাইনারে বুকিং দিয়েছি আর একটা তোমার ছেলে আলবিনাবে বুকিং দিয়ে আসছি কি দোস্ত ঠিক আছে না আর কি বলবেন অবশ্যই ঠিক আছে। আমি তো বুকিং দিয়ে ফেলাইছি আটকে গেছে জালের ভাষায় কই মাছ আটকে গেছে ধরার সুযোগ নেই। আমাকে কি করবে আমি তো অলরেডি বুকিং দিয়ে ফেলেছি আমি চিন্তা করলাম হারাম দেয় কিনা কালকে রাইতে কিনা ফ্লাইট নিয়ে সিলেট চলে যাবো বলা বললে তো গেলে তো আমার তো টেলিফোন করবে তা মোবাইলটা অফ রাখছি ঘন্টাখানে অফ রাখার পরে আবার ভয় তো খুলছি দেখি যে হোয়াটসঅ্যাপে দিছে কিনা দেখেছি দেয় না ওই সময় বলছি যে কালকে সকাল 7টায় করে রেডি রেখো মেডিকেল করাই আমি সকাল 7টায় গিয়ে দরজা নক করছি নক করার সাথে সাথে যে পোলা রেডি করে দিয়ে আমার কাছে দিয়ে দেয় মেডিকেল করার জন্য সেই মেডিকেল পলিসি বড় কোম্পানি না কিন্তু জাস্ট একটা কৌশলটা কেন বললাম আইডিয়াটা কেন বললাম আমি এখন যে আপনাদেরকে প্রশ্নটা করব সেটা হলো আমরা বলি যে আমরা অফার করি কিন্তু এজেন্ট পাই না এই তো কথা অফিসার যারা আছে আমরা এই কথা বলি না আচ্ছা আমি একটু এখান থেকে একটু ধরি আমি একটু এক লাইন পরে গিয়ে ধরি একটু সঠিকভাবে বললেন আপনারা সত্যি কথা বলবেন আচ্ছা কনিকা আপনার ফেসবুকে আপনার বন্ধু কতজন তাড়াতাড়ি বলেন নাই আপনার কতজন ফেসবুক ইউজ করেন না আপনার কতজন আপনার কয়জন 607 জন আপনার কতজন 120 জন আপনার কতজন আনুমানিক 50 জন আপনার আপনি স্যার ব্যবহার করেন স্যার আমার হাজার পাঁচেক স্যার। হাজার পাঁচে আপনার 5000 প্লাস 900 900 আপনার 300 আপনার স্যার 900 আপনার আপনার স্যার আপনার কয়শো 200 আপনার 750 হ্যাঁ আচ্ছা ফেসবুক আছে কার কার এই হাত তোলেন আচ্ছা আপনার কতজন এই যে লাভ স্যার 3000 আপনার 700 আচ্ছা যারা ব্যবহার করে না তো ব্যবহার করে না কিন্তু যারা ব্যবহার করে শুনছেন 5000 3000 2000 4000 আমি গেলাম না পিছনে আচ্ছা তাহলে এরা তো আমার লিস্টের বন্ধু এরা আমার লিস্টের বন্ধু কিনা লিস্টের বন্ধু উত্তর দেন আপনারা লিস্টের বন্ধু। আচ্ছা এই বন্ধুর মধ্যে কিছু অগা জগা বগা আছে কিন্তু খুব কাছের বন্ধু আছে না আছে। আমি এই যে বন্ধুর কথা বললাম এই মুহূর্তে যে বন্ধুর কথা বললাম এরকম যার 5000 আছে যার 3000 আছে যার 4000 আছে যার 2000 আছে যার 700 আছে যার 1000 আছে যার 500 আছে আচ্ছা আমি ধরে নিলাম একজনের 500 আছে 500 তো বলেনি বেশিই বলছেন 500 মধ্যে অন্তত পক্ষে 5 জন খুব ভালো বন্ধু আমাদের থাকার কথা না আছে। কে মমতাজ আমার কথা ধরছেন কিনা এই 5 জন কারা
এই পাঁচজন কি প্রাণের বন্ধু না অপ্রাণের বন্ধু? গানের বন্ধু। তাহলে এই প্রাণের বন্ধুকে, আমার প্রাণের বন্ধুকে আমি যেভাবে 3 লাখ টাকা দশ দিচ্ছি, প্রাণের বন্ধুকেই তো দিতে পারছি। আমার কথা ধরতে পারেন না? আচ্ছা, আমার বন্ধুত্ব মানেটা কি? যে কোনো sacrifice। বন্ধুত্ব মানে বন্ধুর জন্য, দেখেন আমার যখন এরকম বিপদজনক কোনো শত্রুর না আসে, এমন ভাবে আসলো যে আমার ওই বন্ধুটা 3 দিন আমার বাসা থেকে বেরোলো না, যে আরো দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে হয়। আমার আত্মীয় স্বজন এক এক করে চলে গেল, কারণ তাদের প্রত্যেকেরই পরিবার আছে। কিন্তু এরা দুইজন, আমি যেখানে, আমার বউ যেখানে, পুতুল সেখানে, আমি যেখানে, আমার শাওন সেখানে, আমাকে 1 সেকেন্ড এই ইভেন্টকে বাথরুমের সিটকালি লাগাইতে দেয়। ইভেন কি এর মধ্যে 4 দিন হসপিটালে ছিলাম, তো 4 দিন আমার চোখের সামনে ঘুমায় না। এরকম বন্ধু তো আছে না? অথচ আমি মনে করছি আমার কত বন্ধু বান্ধব আছে, কিন্তু এইবার তো আমরা বুঝতে পারি। আচ্ছা, তো দেখেন এরকম আমাদের বন্ধুত্ব আমাদের প্রত্যেকের অন্তত 10, 20, 5, 10, অনেকের কম বা বেশি আছে। তা আমি আমার বন্ধুর ভালো চাই না খারাপ চাই? ভালো চাই। তা আমার বন্ধু যদি ভালো থাকে, তাহলে আমি কি এটা দেখি না চোখে? আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে, পূর্ব দিকে একটা বিল আছে আমাদের বাড়ি, তার ওই যখন পানি কমে যায় তখন মাছ সব বাইরে ওঠে, তখন সবাই গিয়ে তো ওই যে প্রথমে দেখে, তা আমাদের অঞ্চলে বলে গাবানো, মাছ গাবায়, মানে উপরে উঠে যায়। হ্যাঁ, তো বলতেছে যে উদ্ধারের বিলে মাছ গাবাইতেছে, কাউকে বলবো না। চিন্তা করে বলতেছে যে উদ্ধারের বিলে মাছ গাবাইতেছে, কাউকে বলতে না, এই গাড়ি বলিস না, তো তার মানে ওইখানে গেলে যে মাছ পাওয়া যাবে, তা আমি তো বলেই দিলাম সবাই। তার মানে যেখানে মাছ উঠে যায় পানির উপরে, তখন মাছ ধরতে সহজ, দুর্বল হয়ে যায় মাছ, তার মানে ওইখানে গেলে মাছ পাওয়া যাবে। তো যার সিনিয়রের দিকে তাকাই দেখেন যে আপনাকে দাওয়া দিচ্ছে, বা এখানে যারা মোর সিনিয়র আছে তারা কতটুকু ভালো আছে। তারা যদি সত্যি ভালো থাকে তাহলে ইচ্ছা করে না, বলেন ইচ্ছা করে না আমি একটু ভালো থাকি? অবশ্যই। এটা কি বলার কোনো দরকার আছে? একজন আতিকুল ইসলাম ফকির, তার যদি 110 জন অফিসার থাকে, 110 জনের যদি 4 জন করে থাকে, তাহলে অন্তত 400-500 লোক থাকে। তাহলে একজনে যদি তাই পারে, তাহলে এটা অবশ্যই জবান সাহেব এবং আসাদ সাহেবের করা উচিত। আপনাদের যারা সিনিয়র এজিএম আছেন, বিএম আছেন, প্রত্যেকেরই যদি আপনারা বুঝে থাকেন, আমি আবারও কথাটা বলছি, দেখে শুনে বুঝে এই অফারটা দিতে হবে, দেখে শুনে বুঝে। সেই চেরি অফ দি টপ যে প্রশ্নটা আপনাদের করছি, আমার গল্প শেষ, কথাও শেষ প্রায়। আপনারা যে যা করেন, যে বুদ্ধিতে আগাচ্ছেন আগান। আমি কিচ্ছুতে কোনো রকমের কোনো অবস্ট্রাকশন তৈরি করতেছি না। আপনাদের নিজস্ব একটা চিন্তা ভাবনা, বুদ্ধি বৃত্তি, মনন যা আছে করেন, আই সাপোর্ট ইউ। কিন্তু এরপরে আজকে থেকে যারা কথা দিচ্ছেন, কি বিরক্তি লাগতেছে? না স্যার। যারা কথা দিচ্ছেন তারা একটা কাজ করবেন, ওই চেরি দি টপের মতন, যে কেকের উপরে একটা টপ দেবেন, একটা চেরি দেবেন। চেরিটা কি? সারা দিনে একজনকে শুধু অফার করবেন, পার ডে ওয়ান ডে ওয়ান ভিজিট ফর এভরি, পার ডে ওয়ান ভিজিট ফর এভরি। শুধু ভিজিট করবেন, আমি কিন্তু নিয়োগ দিতে বলি নাই, না ভিজিট। নিয়োগ দেওয়ার কোনো শর্ত নাই কিন্তু এখানে। পার ডে ওয়ান ভিজিট and write down her or his name your notebook. অবশ্যই আপনাকে একটা ডায়েরি মেইনটেইন করতে হবে। ওই ডায়েরিতে আপনি এই নামটা লিখবেন, লিখে
তার মোবাইল নাম্বারটা সাথে সাথে এন্ট্রি করবে। প্রতিদিন এই কাজটা করতে আপনারা যারা দাঁড়াইছেন, কি যেন নাম, নুরে আলম। আচ্ছা নুরে আলম, আপনি অনেস্টলি বলেন এই কাজটুকু করতে আপনার সারাদিনে কত সময় লাগতে পারে? জাস্ট অফার না, সময় লাগবে কতটুকু লাগবে? 10 মিনিট, একজন পে করলে 10 মিনিট। একটু দেখে শুনে কথা, 10 মিনিট না, আমি আধা ঘন্টাই করলাম। এই আধা ঘন্টার সময় আপনি যদি আপনার 24 ঘন্টাতে বের করেন, আপনার কাজকর্ম কি কোনো অসুবিধা হবে? না, অসুবিধা হবে না। রেজাল্টটা কি হবে জানেন? পজিটিভ। রেজাল্টটা কি হবে জানেন? অনেক ভালো। আচ্ছা, আমি রেজাল্টের একটা নমুনা দেখাই।